আজকে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের এক বহু পুরনো এক বাড়ির কথা আমি বলবো, যে বাড়ি থেকে মাঝ রাত্রে হারমোনিয়ামের শব্দ আসতে থাকে, কখনো বা তীব্র বিকট আওয়াজে আর্তনাদের শব্দ আসতে থাকে। একটা সময় ছিল এই বাড়িটা সেনগুপ্ত পরিবারের বাড়ি ছিল এবং এই বাড়িটা একটা সময় তিনতলা রাজপ্রাসাদের মতো দেখতে ছিল। আজকে এই বাড়িটা এতটাই পুরনো হয়ে গেছে যে এই বাড়িটাকে বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটা ভুতুড়ে বাড়ি। পুরো বাড়িটা আগাছায় ভরে গেছে, জানলার কাঁচগুলো ভাঙা এবং পুরো বাড়িটা যেন একটা ধুলো পড়ে কেমন যেন হয়ে গেছে। এই বাড়িটাকে লোকালিটির মানুষজন প্রায় অ্যাভয়েড করে চলে এবং সেনগুপ্ত পরিবারের এই ভুতুড়ে বাড়ির প্রায় 500 মিটারের মধ্যে কেউ থাকতে চায় না। আজকে এই ঘটনাটাই আমি তোমাদের বলবো। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার এই সেনগুপ্ত পরিবারের পুরনো বাড়ি একটা সময় জমিদার বাড়ি ছিল। এখানে চাকররা থাকতো, নিজেদের গাড়ি ছিল, কিন্তু ধীরে ধীরে এই বাড়িতে খুবই অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা ঘটতে থাকে। এই সেনগুপ্ত পরিবারেরই একেবারে বড় ছেলে অজয় সেনগুপ্ত একসময় নিজের রুমের মধ্যে মাঝ রাত্রে গলায় দড়ি দিয়ে নিজের জীবনকে শেষ করে এবং তারপর থেকে প্রায় ওই ঘটনা থেকে 1 বছরের মধ্যেই ওই বাড়িতে আরও 2টো মৃত্যু হয়। তার মধ্যে একজন সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে মারা যায় এবং আরেকজন বাথরুমে গিয়ে ওখানে গলায় দড়ি দিয়ে মারা যায়। এরকম যখনই কিছু ঘটনা ঘটতে শুরু করলো, পরিবারের বাকি মানুষজন ঘর বাড়ি ছেড়ে যেটুকু জিনিসপত্র নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে পুরো ভারত ছেড়ে বাইরে চলে যায় এবং পুরো বাড়িটা ওই অবস্থাতেই পড়ে থাকে। তখন থেকেই লোকালিটির মানুষজন এই বাড়িটাকে টোটালি অ্যাভয়েড করে চলে এবং সেনগুপ্ত পরিবারের এই ভুতুড়ে বাড়ির প্রায় 500 মিটারের মধ্যে কোনো ফ্যামিলি, কোনো বাড়ি নেই। এরপর এই ঘটনাটা যখন ধীরে ধীরে সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়, তখন একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার নাম সুবীর দত্ত, তিনি এই বাড়িতে আসার জন্য তীব্র কৌতূহল প্রকাশ করেন এবং পেশায় ফটোগ্রাফার এই সুবীর দত্ত এইভাবে পরিত্যক্ত বাড়ির ছবি তুলতে থাকে। এটাই তার নেশা ছিল। যখন সুবীর দত্তের কানে এই ঘটনাটা পৌঁছায়, তখন সুবীর দত্ত একবার ভাবেন যে এই বাড়িতে তিনি এসে ছবি তুলবেন। সেই কারণেই 2022 সালের ডিসেম্বর মাসে যখন খুবই ঠান্ডা পড়ে যায়, সেই সময় কোনো একটা বিকেলবেলা 4টের দিকে উনি এই বাড়িতে এসেছিলেন। বাড়িটা ঢোকার সময় উনি দেখেছিলেন যে নির্জন রাস্তা, আশেপাশে কেউ নেই, কোনো পাখির শব্দ নেই, কোনো গাছের পাতা যেন নড়ছে না, পুরোপুরি একটা নিস্তব্ধ পরিবেশ, নির্জন এলাকা। তো সুবীর দত্ত ধীরে ধীরে বাড়িটার দিকে যখন এগোচ্ছিলেন, তখন বাড়ির সামনে বিশাল বড় একটা লোহার গেট, বহুদিনের পুরনো এই গেটে মরচে পড়ে যায় এবং খুবই অল্প একটা তালা কোনোভাবে আলগাভাবে গেটে আটকানো ছিল এবং জং ধরে তালাটা খুবই পুরনো হয়ে যায় এবং এমনভাবে তালাটা ছিল গেটটা অল্প নাড়া দিতেই পুরো তালাটা ভেঙে নিচে পড়ে যায়। সুবীর তারপর আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যায়। গেটের পরেও একটা লম্বা রাস্তা ছিল এবং রাস্তা দিয়ে সুবীর যখন এগোচ্ছিল, তখন সুবীরের ডান দিকে একটা বাগান ছিল। পুরোনো দিনের সেই বড় বাগানটা আজকে যেন পুরো আগাছাতে ভরে গেছে। সুবীর যখন ধীরে ধীরে ওই বাড়িটার দিকে এগোচ্ছিল, শুকনো পাতার উপরে একটা পা পড়লে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম আওয়াজ হতে হতে সুবীর বাড়ির দিকে এগোচ্ছিল। বাড়িতে ঢোকার পর সুবীর দেখে যে পুরো লম্বা একটা করিডোর, আর তখনকার দিনে বাড়ির যে দালানগুলো হয় খুবই উঁচু। আর ওই বাড়িতে সেনগুপ্ত পরিবাররা যে একসময় থাকতো, তাদের পুরনো ফটো ফ্রেমগুলো এখনো পর্যন্ত বাড়িতে রাখা রয়েছে। ফটো ফ্রেমগুলোতে ধুলো পড়ে গেছে, কিন্তু চোখগুলো দেখে মনে হবে তারা যেন এখনো দেখছে।
এরপর সুবীর করিডোরটা পেরিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল এবং তখনকার সিঁড়িগুলো কাঠের তৈরি। সিঁড়ি দিয়ে ওঠার সময় সুবীর দত্ত দেখল কানে যেন চুড়ির শব্দ আসছে এবং চুড়ির শব্দটা অনুসরণ করে করেই সুবীর ওপরের দিকে ফার্স্ট ফ্লোরে গেল। গিয়ে যে বাড়িটা থেকে এই চুড়ির শব্দটা এসেছিল সুবীর তার দিকে যখন যায়, এগিয়ে দেখে দরজাটা হাফ খোলা রয়েছে এবং ভেতরটা পুরোটা অন্ধকার। সুবীর কোনোভাবে তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে ভেতরে প্রবেশ করল এবং তারপর সুবীর দেখল ওই ঘরেরই একটা কোণে গাঢ় একটা লাল রঙের রক্তের দাগ এবং তখনই যেন পুরনো একটা কাঁচা রক্তের গন্ধ আর আতরের গন্ধ মিশে গেলে যেরকম একটা হয়, ঠিক সেরকম তার নাকে আসতে থাকে। তারপর সুবীর যখন ক্যামেরাটা বার করে ছবিটা তুলতে যায়, তখন হঠাৎ করে দেখে ক্যামেরা ডিসপ্লের সামনে একজন নারী চুল সামনের দিকে করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে সুবীর যখন ক্যামেরাটা নিচের দিকে নামালো, তখন মুহূর্তের মধ্যে এই কালো অবয়বটা যেন কোথায় উধাও হয়ে গেল এবং বাইরে কাছে যেন কারোর একটা আবছা প্রতিমূর্তি তখন দেখা যাচ্ছিল। এরপর সুবীর ধীরে ধীরে যখন ওই দেওয়ালটার দিকে এগিয়ে যায়, তখন ওই রুমের পাশেই আরেকটা রুম ছিল, সেখানকার দরজা থেকে যেন জলের ফোঁটা পড়লে যেমন টপ টপ আওয়াজ হয়, ঠিক সেরকম একটা আওয়াজ আসছিল। সুবীর অল্প ভয় পেয়েছিল, কিন্তু তারপরেও সুবীর ওই দরজার দিকে এগিয়ে যায় এবং তারপর সুবীর দেখতে পায় ওই দেওয়ালের উপরে ছাদ থেকে যেন লালচে রঙের তরল একবারে রক্তের মতো উপর থেকে পড়ছে এবং ওই জায়গাটা পড়ে জমা হয়ে যাওয়ার কারণে টপ টপ করে ফোটা ফোটার আওয়াজ আসছে। তখনই সুবীর ভালো করে যেন লক্ষ্য করলো এখানে একটা মহিলা যেন বসে রয়েছে, চুলগুলো মেলে কান্নাকাটি করছে এবং সুবীর যখনই এটার ছবি তুলতে যায় ক্যামেরা নিয়ে, তখনই ওই আগের মতো মুহূর্তের মধ্যে এই অবয়বটা যেন উধাও হয়ে যায়। সুবীর প্রচণ্ড ভয় পায় এবং কোনোভাবে ওখান থেকে বেরিয়ে আসতে চায়। সুবীর দরজা থেকে বেরোনোর পর ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করে। সুবীর যখন সেকেন্ড ফ্লোরে যায়, ওই রুমে যেখানে অজয় সেনগুপ্ত পরিবারের বড় ছেলে যে আত্মহত্যা করেছিল সিলিং ফ্যানে ঝুলে, ওই রুমে সুবীর দত্ত প্রবেশ করে এবং প্রবেশ করে দেখতে পায় তখনও ওই কাঠের চেয়ারটা যেন ওখানেই রাখা এবং ভালো করে উপরের দিকে দেখল এবং ওই সিলিং ফ্যানটা তখনও ওই অবস্থাতেই উপরে রাখা। এবং এরপর সুবীর যখন মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করতে যায়, দেখে মোবাইল পুরোপুরি অফ, কোনোভাবেই মোবাইলটা কাজ করছে না এবং সুবীর যেভাবে এটার বর্ণনা দিয়েছিল, আপনারা যদি অরিজিনাল অডিও শোনেন গায়ে কাঁটা দেবে আপনাদের। তারপর সুবীর বলে যে ঠিক ওই চেয়ারেই যেন একটা কালো অবয়ব, মানে একবারে ঝুম কালো একটা অবয়ব যেন বসে আছে, বহু অজয় সেনগুপ্তের মতোই যেন দেখতে। এবং তারপরেই কোনোভাবে সুবীর ওখান থেকে ছুটে বেরিয়ে আসতে চায় এবং কাঠের সিঁড়ি থেকে তাড়াতাড়ি দৌড়ে এসে নিচের লম্বা করিডোরের মধ্য দিয়ে দৌড়ে বেরিয়ে যেতে চায়। তখন প্রায় সন্ধ্যা 6:30 বাজে। তখনই সুবীর লক্ষ্য করে একজন বয়স্ক মানুষ কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সুবীরকে বলছে ওদিকে কোথায় যাবে। এটা সম্পূর্ণ সত্যি ঘটনা, সুবীরের বর্ণনা থেকেই এগুলো পাওয়া যায়। এবং সুবীর কোনোভাবে তখন ওখান থেকে ছুটে বাইরের লোহার গেটের কাছে যখন আসে, তখন সুবীর দেখে যে লোহার গেটটা বাইরে থেকে তালা বন্ধ। সুবীর এতটা অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব হতে পারে। তখন সুবীর ওখানে এতটাই শকড হয়ে যায় যে মাথা ঘুরিয়ে ওখানেই পড়ে যায় এবং তারপরে সকাল হয়। গেটের বাইরে একটা বিশাল বড় মাঠ রয়েছে, ওই মাঠে প্রায় লোকাল ছেলেরা খেলাধুলা করার জন্য আসে। তারা যখন ভালো করে লক্ষ্য করে যে গেটের বাইরে একটা ওরকম মানুষ পড়ে আছে, তারা সঙ্গে সঙ্গে পুলিশ খবর দেয়। টালিগঞ্জ থানার পুলিশ ওখানে যায় এবং এই ফ্রিল্যান্স ফটোগ্রাফার সুবীর দত্তকে তুলে নিয়ে যায় এবং লোকাল হাসপাতালে ভর্তি করে। ওখানকার ডাক্তার সুবীর দত্তকে দেখে বলে যে
তিনি খুবই একটা মানসিক ধাক্কা পেয়েছেন। সুবীর যখন নিজের জ্ঞান ফিরে পেলেন তখন সুবীর এটা জানিয়েছিল যে ও খুব এখনো আতঙ্কে রয়েছে, এবং ওখানে থাকার পর 1 সপ্তাহ পরেই সুবীর হসপিটালের বেড থেকে প্রায় রাত 2টোর দিকে বেরিয়ে যায়, এবং তারপর আজও অবধি এই ফ্রিল্যান্স ফটোগ্রাফার সুবীর দত্তকে পাওয়া যায়নি। আর এই ঘটনাগুলো আমরা জানতে পারি সুবীর দত্ত যখন হাসপাতালে ভর্তি ছিলেন, উনি ওনার ল্যাপটপে এই কাহিনীগুলো পুরোটাই আপলোড করেছিলেন। ওখান থেকেই আমরা এই টালিগঞ্জের হন্টেড বাড়ি সেনগুপ্ত পরিবারের ঘটনা আমরা জানতে পারি। এবং এর পরেও একটা ঘটনা হয়েছিল। টালিগঞ্জের এই হন্টেড সেনগুপ্ত পরিবারের বাড়িতে বসিরহাট থেকে একজন তান্ত্রিককে ডাকা হয়েছিল, এবং উনি পুরো বাড়িটার চারপাশে একটা গণ্ডি কেটে অন্য রকমভাবে একটা পুজো করেছিলেন, এবং তারপরে জানা যায় 1 সপ্তাহের মধ্যে এই তান্ত্রিকটাও মারা যান। এবং তারপর থেকে এই ঘটনা যখন লোকাল এলাকায় ছড়িয়ে যায়, তখন এই সেনগুপ্ত পরিবারের হন্টেড বাড়ির প্রায় 500 মিটারের মধ্যে যে কজন মানুষ ছিলেন তারা সবাই এই জায়গাটা ছেড়ে চলে যায়। এবং এটি সম্পূর্ণ সত্যি ঘটনা, যেটা আমরা ফ্রিল্যান্স ফটোগ্রাফার সুবীর দত্তের বর্ণনা থেকে আমরা এই হন্টেড বাড়ির কাহিনী জানতে পারি। এই সত্যি ঘটনাটা হয়তো ছোট হতে পারে, কিন্তু পুরো ঘটনাটা এইভাবে শুনলে গায়ে কাটা অবশ্যই দেবে। তো এইভাবে সত্যি ঘটনা যারা শুনতে চাও এবং যাদের এই হরর স্টোরি ভালো লাগে, তারা ভূত টাইম চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে এবং লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এরপরে আমরা আরও গা শিউড়ে ওঠা সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। চললাম।